একাদশ শ্রেণীর শিক্ষার্থী বিন্দু, তোমাদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের অর্থনীতি বিষয়ে পড়াবো। এর আগে আমাদের একজন ম্যাডাম বিভাগীয় প্রধান তোমাদের ক্লাস নিয়েছেন, তোমরা দেখেছো। তো আমি আমার পরিচয়টা দেই। আমি হচ্ছি সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি বাংলা কলেজ। তো তোমাদের নতুন ক্লাস, কলেজে উঠেছো, কেমন লাগছে? আমরা তোমাদের সরাসরি ক্লাস নিতে পারছি না। ইনশাল্লাহ সামনে পরিস্থিতি ঠিক হবে, একসাথে আবার ক্যাম্পাসে যাব, তোমাদের ক্লাস নিব, সেই আশাই করছি। তো ক্লাস শুরু করার আগে একটু কথা বলে নিই। আমরা আমাদের সমাজে দেখি অনেক কিছু অপকর্ম হচ্ছে, যা সমাজের জন্য মোটেই কাম্য নয়। এই যেমন ধরো, মাদক নিয়ে আজকে একটু বলতে চাচ্ছি যে মাদকের যে ভয়াবহতা, তোমরা জানো যে এটা যে দিনকে দিন এত ভয়াবহ রূপ নিচ্ছে, যা একটি দেশের জন্য হুমকি স্বরূপ। শুধু দেশ কেন, মনে করো ব্যক্তি নিজে, তার পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য বিরাট হুমকি এই মাদক। যারা মাদক গ্রহণ করছে তারা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এগুলি থেকে আমাদের তো দূরে থাকতে হবে। সব দিক থেকেই আমরা ক্ষতির সম্মুখীন হব। যে বাবা মা একটা ছেলেকে বা মেয়েকে বড় করছে, তাদের মনে কত আশা, তাদের ছেলে মেয়ে বড় হবে, একটা প্রতিষ্ঠিত হবে, দেশের জন্য কিছু করবে, ফ্যামিলির জন্য কিছু করবে। সে যদি মাঝপথে এসেই মাদকের ছোবল খাওয়ায় পড়ে যদি খেই হারিয়ে ফেলে, তার নির্দিষ্ট লক্ষ্যে যেতে না পারে, সেই ছেলে বা মেয়ে তো ক্ষতিগ্রস্ত হলোই, সাথে তার পরিবার হলো, সাথে সমাজ হলো এবং দেশও হলো। কারণ আমি ব্যক্তি হলেও এই সমাজেরই একটা অংশ, তুমি ব্যক্তি হলেও এই সমাজেরই একটা অংশ। তাহলে তোমার কোনো ক্ষতি হলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে, তোমার কোনো যদি লাভ হয় সমাজ লাভবান হবে। তাহলে আমরা দেখতে হবে যে সমাজ তথা আমি কিভাবে লাভবান হবে। আমি যদি বা তুমি যদি মাদকের ট্র্যাপে পড়ে যাও, অনেকে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অনেকভাবে প্রথমে সিগারেট দিয়ে শুরু করে, বাহাবা নিতে চায়, দেখি তুই পারিস কিনা, আমি পারি, এরকম করে ছোট দিয়ে শুরু করে, পরে আস্তে আস্তে আরো বড় দিকে অগ্রসর হয়, যা কিনা আমাদের মোটেই কাম্য নয়। কারণ আমরা চাই একটা শক্তিশালী জনগোষ্ঠী, সম্পদ, জনসংখ্যা যেন সম্পদ হয়, দায় না হয় বা বোঝা না হয়। তাহলে যারা মাঝপথে এসে থেমে যায়, মাদকের দিকে চলে যায়, তাদের থেকে তো আর রাষ্ট্র বা সমাজ কিছু আশা করতে পারে না। কারণ সে নিজের ভারী বহন করতে পারে না, সে একসময় হারিয়ে যায়, সে বেশি দিন বাঁচে না, তার বিভিন্ন রোগে অ্যাটাক করে। তাহলে এই যে বাবা মা, আমি যেহেতু অর্থনীতির টিচার, আমি অর্থনীতির দিক দিয়ে বলি, মানসিক দিক দিয়ে বাদই দিলাম, কারণ মানসিক যে ক্ষতি হয় সেটা অপূরণীয়, আর ওইটা পরিমাপ করাও সম্ভব না। এটাই আজকে আমি তোমাদের পড়াবো, মানসিক বিষয়টা। আচ্ছা, যাই হোক, ওটা পরে বলছি। তো মানসিক বিষয়টা বাদই দিলাম, অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করো। যদি এই যে বাবা মা তোমাকে এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করালো, তুমি মাঝপথে এসে খেয়ে হারিয়ে ফেললে, তাহলে তোমার এই যে এতদিন লেখাপড়া করালো, এত টাকা পয়সা খরচ করে, সব জিরো হয়ে গেল। তোমার থেকে আউটপুট জিরো আসবে, তুমি নিজে তো জিরো পাবা, সমাজকেও জিরো দিবা। তাহলে তুমি সমাজের জন্য বোঝা হয়ে যাবা। তুমি কি তাই চাও? তোমরা কি তাই চাও? আমি কি তাই চাই? চাই না। এই জন্য আমরা কি করব? আমরা মাদককে না বলবো, আমরা সমাজের সম্পদ হতে চাই। কি তোমরা কি হতে চাও? সমাজের সম্পদ হতে চাও না বোঝা হতে চাও? বলো তো। অবশ্যই সম্পদ হতে চাও। তাহলে আজ থেকে আমরা মাদককে না বলবো, তাই না? অবশ্যই আমরা আজ থেকে মাদককে না বলবো। সবাই না বলো। এখন আমি তো আর শুনতে পাচ্ছি না, তাহলে তোমরা একটা কমেন্টস লিখে দাও, না বলে একটা কমেন্টস লিখে দাও, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, তোমরা সবাই এগ্রি যে মাদককে না বলা হয়েছে, তোমরা সমাজের জন্য কিছু করতে চাও, সমাজের সম্পদ হয়ে তোমরা বেড়ে উঠতে চাও। ঠিক আছে? তো আজকে মাদক নিয়ে একটু বললাম, এখন পড়াশোনার দিকে যাই। তো
তোমাদের আমি যে চ্যাপ্টার পড়াবো মাইক্রো ইকোনমিক্সের কনজিউমার অ্যান্ড প্রডিউসার বিহেভিয়ার, এটার মধ্যে একটা আছে ইউটিলিটি চ্যাপ্টার, এটার মধ্যে আরো অনেক কিছু আছে, ইউটিলিটি, ডিমান্ড, সাপ্লাই। তো আজকে আমি ইউটিলিটি নিয়ে আলোচনা করব। তার আগে কনজিউমার, প্রডিউসার অ্যান্ড প্রডিউসার বিহেভিয়ার। কনজিউমার মানে ভোক্তা। ভোক্তা কি? ভোক্তা হচ্ছে যে কোনো ব্যক্তি হতে পারে, পরিবার হতে পারে। ভোক্তা ব্যক্তি বা পরিবার যে কোনো দ্রব্য ক্রয় করে, তার প্রয়োজন পূরণের জন্য ক্রয় করে, সেই হচ্ছে ভোক্তা। আর বিহেভিয়ার, ভোক্তার আচরণ। আচরণটা কি? আচরণ প্রতিফলিত হয় পছন্দের মাধ্যমে। আমি কি পছন্দ করব সেটাই আমার আচরণে প্রতিফলিত হবে। আমি আবার যেটাই পছন্দ করব সেটাই যে আমি কিনতে পারবো, আমি ভোগ করতে পারবো তা না। কারণ এখানে কিছু ব্যারিয়ার আছে। কি ব্যারিয়ার আছে? আমাদের সম্পদের বা আয়ের সীমাবদ্ধতা আছে। তা আমি ইচ্ছে করলেই তো আমার সব পছন্দ পূরণ করতে পারবো না, কারণ আমার অনেক অভাব আছে। সেই অভাব থেকে আমাকে নির্বাচন করতে হবে যে কোন অভাবটা আমার বেশি জরুরি, কোন অভাবটা আমার আগে পূরণ করতে হবে। সেটা আমি নির্ধারণ করে আমার দ্রব্য ও সেবা ক্রয় করব। তাহলে আমার কি আচরণ হবে? যে আমার প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য আমি যে দ্রব্য ও সেবা, নির্বাচিত দ্রব্য ও সেবা ক্রয় করব, তা থেকে কিভাবে আমি সর্বোচ্চ কাম্য অবস্থায় পৌঁছাতে পারি, সেটাই এই ভোক্তার আচরণ তত্ত্বে বিশ্লেষণ করা হয়েছে। ঠিক আছে? তাহলে যে আমি দেখছি যে নির্বাচন করতে হবে খুব সতর্কতার সাথে। আমাদের অভাবের কোনো শেষ নাই। একটা অভাব আমাদের পূরণ করলে দেখা যায় যে আরেকটা অভাব এসে দাঁড়িয়ে গেছে। তো এই অনেক অভাবই থাকবে, কিন্তু আমার ডিসিশন নিতে হবে কোন অভাবটা আমার আগে পূরণ করতে হবে। আমার খাদ্যদ্রব্যের অভাব আগে পূরণ করতে হবে, নাকি আমার বিলাস জাতীয় দ্রব্যের অভাব আগে পূরণ করতে হবে, সেটা আমাকেই নির্ধারণ করতে হবে। আমি যদি ভুল নির্বাচন করি তাহলে আমাকে পরবর্তীতে এর জন্য পস্তাতে হবে। কারণ আমার বুঝতে হবে যে আমার মৌলিক চাহিদাগুলি কি, সেই মৌলিক চাহিদা অনুযায়ী আমার পছন্দটা আগে নির্ধারণ করতে হবে। এই যে একটা অভাব পূরণ হলে যে আরেকটা অভাব দাঁড়িয়ে যায়, সেটা কিন্তু যে অযৌক্তিক তা না, বরং আমি অভাব পূরণ করতে করতে আমার টার্গেটে পৌঁছাতে পারবো। এবং এটা যদি করতে পারি তাহলেই আমার কি হবে, আস্তে আস্তে আমার ক্যাপাসিটি বাড়বে, সম্পদ বাড়বে। কারণ আমার টার্গেট আছে যে এটার পরে আমি ওইটা চাচ্ছি। আর একটু আগে যেমন অনেক কিছুই এসেনশিয়াল ছিল না। আগে অনেকের ঘরে আমরা যখন ছিলাম দেখতাম যে টিভি, ফ্রিজ এগুলি সবার ঘরে ছিল না। এখন তো এগুলি কারোর ঘরে নাই, এমনই নাই, তাই না? তো এগুলি এখন এসেনশিয়াল দ্রব্য হয়ে গেছে। আবার দেখো কিছুদিন পরে দেখা যাবে যে সবার ঘরেই যে টেম্পারেচার বাড়ছে, মোটামুটি সবাই এসি ইউজ করছে। এখনো কিন্তু এসি বিলাস জাতীয় দ্রব্য হিসাবেই ট্রিট করা হয়, বাট কিছুদিন পরে হয়তো এটা করা হবে না। তো সময়ের পরিবর্তনেও দেখা যাচ্ছে যে অনেক কিছু দ্রব্য যেগুলি আগে আমরা বিলাস জাতীয় দ্রব্য মনে করতাম, সেগুলি এসেনশিয়াল দ্রব্য হয়ে যাচ্ছে। তো এখানে আমাদেরই ঠিক করতে হবে যে আমরা কোন দ্রব্যটা পছন্দ করব, কারণ আমাদের আয় সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ আয়ে আমি কোন দ্রব্যটা পছন্দ করে সর্বাধিক আমি তৃপ্তি লাভ করতে পারি, সেটাই হচ্ছে আমার সফলতা। আর এটাই এই আচরণ তত্ত্বে, কনজিউমার অ্যান্ড প্রডিউসার বিহেভিয়ার তত্ত্বে এটা করা হয়েছে। তো এখন যেটা হবো যে আমি কোনো দ্রব্য, আমি যদি ভোক্তা হই, কোনো দ্রব্য সেবা ক্রয় করে আমি যে আনন্দ বা তৃপ্তি পাই, সেটাকেই অর্থনীতির ভাষায় ইউটিলিটি বা উপযোগ বলা হয়েছে। এই আনন্দ বা তৃপ্তি, এই নামটা আমরা বলি ইউটিলিটি, এবং এটা অর্থনীতিবিদ বেনথাম প্রথম এই নামটা দিয়েছেন। তাহলে উপযোগ কি বা ইউটিলিটি কি? উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতাকেই উপযোগ বলে। অর্থাৎ যে দ্রব্য আমার অভাব পূরণ করতে পারবে, সেটাই সেই দ্রব্যেরই উপযোগ আছে আমার কাছে, সেটা বলতে পারবো। অর্থাৎ উপযোগ হচ্ছে
সেই ক্ষমতা কোনো দ্রব্যের যা মানুষের অভাব পূরণ করতে পারে। আর উপযোগ হচ্ছে মানসিক বিষয়। উপযোগ ম্যান টু ম্যান ভ্যারি করে। যেমন একজনের কাছে উপযোগ এক এক রকম হতে পারে, একই জিনিসের উপযোগ এক একজনের কাছে এক এক রকম হতে পারে। যেমন মনে করো যে একটা কমলা লেবু খেলে আমি যতটুকু তৃপ্তি পাবো, বা একজন রিক্সাওয়ালা যতটুকু তৃপ্তি পাবে, বা একজন কোটিপতি যতটুকু তৃপ্তি পাবে, সবার তৃপ্তি কিন্তু সমান হবে না। কারণ কি? অর্থনৈতিক অবস্থা। তাহলে এই অর্থনৈতিক অবস্থার কারণে ম্যান টু ম্যান উপযোগটা ভ্যারি করে। আবার একটা ড্রেস মনে করো আমার যতটুকু পছন্দ হবে, মনে করো ব্রিটেনের রানী হয়তো সেটা পরবেই না। তাহলে এইটা অবস্থানগত পার্থক্যের কারণেও ইউটিলিটি ভিন্ন হতে পারে, ঠিক আছে? আর ইউটিলিটিটা, উপযোগটা হচ্ছে মানসিক বিষয়, যে এটা সবারই একরকম হবে এমন না। কারো এই জিনিসটা খুবই ভালো লাগছে, কারো মোটেও ভালো লাগছে না। যেমন সকালের একটা ধুমায়িত চা অনেকের কাছে প্রিয়, এটা না হলে সারাদিনটাই তার খারাপ যায়। আর যে চা পান করে না তার কাছে এটা কোনো উপযোগ নাই, ক্ষেত্র বিশেষে ঋণাত্মক হতে পারে। তো এই জন্য উপযোগ ম্যান টু ম্যান ভ্যারি করে। আর উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। তাহলে এটা কি? নৈতিকতার সম্পর্ক নেই, এটা কেমন কথা হলো? এইটাই কথা। কারণ যে জিনিসটা তোমার অভাব পূরণ করতে পারবে সেই জিনিসটারই উপযোগ আছে ধরে নেওয়া হবে। সেটা ভালো হোক মন্দ হোক, সেটা তোমাকে তৃপ্তি দিচ্ছে বলে সেই জিনিসটা তুমি ভোগ করছো। যেমন সিগারেটের কথাই ধরো, সিগারেট তো আমরা ভালো হিসাবে দেখি না। এইটা একটু আগে যেটা বললাম মাদক নিয়ে, এটা তো খারাপ, তোমরা জানো। এটা সামাজিক ভাবে কোনোভাবেই এটাকে আমরা ভালো বলি না। এমনকি সিগারেটের প্যাকেটের গায়েও লেখা থাকে যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তারপরেও সেটা খাচ্ছে কেন? কারণ ওটার মধ্যে থেকে সে উপকার পাচ্ছে, উপযোগ পাচ্ছে, তার অভাব পূরণ করতে পারছে। তাহলে উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। তারপরে স্থান বেধ উপযোগ, স্থান কাল বেধ উপযোগের পার্থক্য হয়। যেমন মনে করো রাজশাহীতে যে দাম ঢাকায় নিয়ে আসলে সেটা কিন্তু আরো বেশি দাম হয়ে যাবে, তাই না? আবার মনে করো যে শীতকালে গরম কাপড়ের যেরকম চাহিদা বা দাম থাকবে, গ্রীষ্মকালে কিন্তু সেটা থাকবে না, তাই না? তখন পাতলা কাপড়ের চাহিদা চলে আসবে। তাহলে একই জিনিস, এই কাপড় শুধু সময়ের পার্থক্যের কারণে এক সময় চাহিদা বাড়ছে, আরেক সময় কোনো চাহিদাই থাকছে না। তারপরে মনে করো উপযোগটা নির্ভর করে অভাবের তীব্রতার উপর। যার অভাব যত বেশি তার উপযোগ তত বেশি হবে। তুমি নিজেই দেখো যে অভাবটা কি? চাহিদা, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাটাকেই মূলত অভাব বলে। এখন তুমি তোমার যত অভাব বেশি হবে, তোমার ওই জিনিসটার প্রতি উপযোগ তত বৃদ্ধি পাবে। মনে করো যে তাৎক্ষণিকভাবে তুমি অনেক টাকা পয়সার মালিক, বাট তুমি এমন এক জায়গায় গেলে তোমার আশেপাশে কিছুই পাচ্ছ না, পানিও পাচ্ছ না, খাবারও পাচ্ছ না। তখন তোমার হয়তো যেটা পাও না হঠাৎ করে পেয়ে গেলাম, মনে করো যে শুধু ভাত আর পানি পেলাম, তাহলেও তুমি এটা তৃপ্তি সহকারে খাবা। কেন? কারণ তোমার এই জিনিসটার প্রতি এখন অভাব আছে, তোমার আকাঙ্ক্ষা আছে, তুমি এটার জন্য অপেক্ষা করছো কিছু একটা খাওয়ার জন্য। অন্য সময় হয়তো শুধু পানি আর ভাত তুমি খাবাই না, কিন্তু এখন তোমার এটার প্রতি আকাঙ্ক্ষা, অভাব আছে, এটা তুমি খাবা। তাহলে অভাব উপযোগ নির্ভর করে অভাবের তীব্রতার উপর। এখন আমরা দেখব উপযোগ ইউটিলিটি ফাংশন। উপযোগ অপেক্ষক। অপেক্ষক কি তোমরা জানো? যে স্বাধীন চলক আর অধীন চলক, দুইটা চলক থাকে। স্বাধীন চলক তোমরা জানো যে নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে, সেই হচ্ছে স্বাধীন চলক। আর যে নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে না, অন্য চলকের উপর নির্ভর করে চলতে হয়, সেটা হচ্ছে
নির্ভরশীল চলক। তাহলে স্বাধীন চলকের উপর নির্ভরশীল চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশই অপেক্ষক। তাহলে আমরা পড়ছি ইউটিলিটি ফাংশন বা উপযোগ অপেক্ষক। সেটা কি? সেটা আমরা বলতে পারি ইউ ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই হচ্ছে দুটি দ্রব্য যা আমরা ভোগ করব। এটা হচ্ছে স্বাধীন চলক আর এটা হচ্ছে অধীন চলক। ইউটিলিটি মানে উপযোগ হচ্ছে অধীন চলক আর এক্স ওয়াই দুটো দ্রব্য যেটা আমরা ভোগ করব সেটা হচ্ছে স্বাধীন চলক। তাহলে স্বাধীন চলকের ভোগ করার ফলে আমরা যে উপযোগটা পাবো তার গাণিতিক প্রকাশই হচ্ছে উপযোগ অপেক্ষক। অর্থাৎ আমরা একটা দ্রব্য যত ভোগ করি তত আমরা উপযোগ পাবো। তাহলে দ্রব্য ভোগের সাথে উপযোগের ধনাত্মক সম্পর্ক, এই সম্পর্কটাই যখন আমরা গাণিতিক ভাবে প্রকাশ করব সেটা হবে উপযোগ অপেক্ষক বা ইউটিলিটি ফাংশন। ঠিক আছে, এখন আমরা দেখব ইউটিলিটি মূলত দুই ভাগে ভাগ করে হয়েছে। একটা হচ্ছে কার্ডিনাল ইউটিলিটি, আর একটা হচ্ছে অর্ডিনাল ইউটিলিটি। কার্ডিনাল ইউটিলিটি যেটা, সেটা প্রবক্তা হচ্ছে মার্শাল। উনি বলেছেন ইউটিলিটিকে সংখ্যা অর্থাৎ উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। অর্থাৎ সংখ্যা মানে কি 1 2 3 এবং তার একটা একক দিয়েছে ইউটিল বলে, তার এককটাকে উনি অভিহিত করেছেন। অর্থাৎ উনি বলছে উপযোগ এমন একটা বিষয় যা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। উনি কে? মার্শাল। অধ্যাপক মার্শাল হচ্ছে কার্ডিনাল ইউটিলিটির প্রবক্তা। উনি বলেছেন উপযোগ সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় 1 2 3। মানে উনি বলতে চাচ্ছেন যে আমি একটা কমলা খেয়ে বলতে পারবো যে আমি এই কমলাটা খেয়ে 3 ইউটিল উপযোগ পেয়েছি। এরকম জিনিসটা উপযোগের একক উনি ইউটিল হিসাবে ধরে নিয়েছে, বা 4 ইউটিল উপযোগ পেয়েছি। উনি বলেছে যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। অর্ডিনাল ইউটিলিটি প্রবক্তা হচ্ছে হিক্স অ্যালেন। ওনারা বলেছিলেন যে না, ইউটিলিটি উপযোগ যেহেতু মানসিক বিষয় তাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় না, বরং পর্যায়গতভাবে তার প্রকাশ করা সম্ভব। যেমন প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এরকম বলা যায় যে তৃতীয় পর্যায়টা প্রথম পর্যায়, তৃতীয় পর্যায় সবচেয়ে ভালো, দ্বিতীয় পর্যায়ে এরপরে ভালো, প্রথম পর্যায় হচ্ছে অর্থাৎ একটা পর্যায়ে যে এই অবস্থা থেকে এই অবস্থা ভালো আছে বা এই অবস্থা থেকে এই অবস্থা ভালো আছে। এবং এই অর্ডিনাল ইউটিলিটিরা এরকম এক্স ওয়াই দিয়ে যে ইনডিফারেন্স কার্ভ, এগুলি আরো তোমরা পরে পড়বা, হয়তো তোমাদের সিলেবাসে নাই খুব সম্ভবত, অনার্সে আছে। যাই হোক, তা আমি বলছি যে ইনডিফারেন্স কার্ভ হচ্ছে এমন একটা কার্ভ যে কার্ভে দুটি দ্রব্য ভোগ করে ভোক্তা সমান উপযোগ লাভ করে। এইখানে IC1 এ থাকলে সে যে উপযোগ পায় তার চেয়ে উপরেরটাতে গেলে আমরা বলবো যে তার চেয়ে বেশি উপযোগ পাচ্ছে, তার চেয়ে উপযোগ IC3 তে গেলে বলবো যে তার চেয়ে বেশি উপযোগ পাচ্ছে। কিন্তু কত সেটা কিন্তু বলতে পারছি না। উনি বলে দিচ্ছে 1 2 3 4, কিন্তু এটা ওনারা মানছে না। কারণ উপযোগ, তুমি কি একটা জিনিস খেয়ে, মনে করো 1 প্যাকেট বিরিয়ানি খেয়ে তুমি বলতে পারো যে আমি 10 টাকার উপযোগ পেয়েছি, বা বিরিয়ানিটা কিনেছি 150 টাকা দিয়ে, আমি 150 টাকার উপযোগ পেয়েছি? তা কিন্তু হয় না, কারণ তোমার টাকা খরচ হয়েছে 150। অনেক সময় বিরিয়ানিতে দেখা যায় যে পচা গন্ধ আসতেছে বা ভালো হচ্ছে না, অতিরিক্ত তেল দিয়েছে, তুমি খেতেই পারলা না, তাহলে কি তোমার 150 টাকার উপযোগ হবে? হবে না। আবার অনেক সময় তুমি খেয়ে এতই তৃপ্তি পেলে যে 200-300 টাকারও মনে হচ্ছে যে অনেকদিন মনে রইল, ওটা 300-400 টাকার সমানও তুমি তৃপ্তি পেলে, তাহলে এটা আসলে সংখ্যায় প্রকাশ করা এটা তেমন একটা যৌক্তিক না। উপযোগ যেহেতু মানসিক বিষয়, এই জন্য পর্যায়গত ভাবে বিশ্লেষণ করা যায়। যেমন আমরা বলতে পারি, একটু আগে যেটা বললাম যে একজন রিক্সাওয়ালা একটা কমলা খেয়ে যে মজা পাবে, কোটিপতি একটা কমলা খেয়ে সে মজা পাবে না, কারণ তাদের অবস্থানটা ভিন্ন। এই অবস্থানটা কিন্তু সংখ্যার সাহায্যে পরিমাপ করা যাবে না। তাহলে এই আমরা দুটো উপযোগ দেখলাম, কার্ডিনাল ইউটিলিটি আর অর্ডিনাল ইউটিলিটি। এখন আমরা দেখব টোটাল ইউটিলিটি, মোট উপযোগ।
টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটিটা কি? কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ। অর্থাৎ ভোক্তা বিভিন্ন দ্রব্যের একক ভোগ করে যে উপযোগ পায় তার সমষ্টি হচ্ছে টোটাল ইউটিলিটি। মনে করো ভোক্তা x1, x2, x3 ইত্যাদি xn পর্যন্ত দ্রব্য ভোগ করে এবং এটা ভোগ করে তার প্রাপ্ত উপযোগ আমরা যদি ইউ দিয়ে নির্দেশ করি তাহলে হবে যে u1 x1 প্লাস u2 x2 প্লাস u3 x3। মনে করো ভোক্তা 3টি দ্রব্য ভোগ করে। প্রথম দ্রব্য থেকে মনে করো 10 টাকা সমান উপযোগ পায়, দ্বিতীয় দ্রব্য থেকে মনে করো 8 টাকা সমান উপযোগ পায়, তৃতীয় দ্রব্য থেকে মনে করো 6 টাকা সমান উপযোগ পায়। কারণ উপযোগ প্রথম দ্রব্য খেয়ে যতটুকু তৃপ্তি পাবে তারপরে তার খেয়ে কিন্তু অতটুকু পাবে না, আস্তে আস্তে উপযোগটা কমে। তাহলে এখন কত হলো? এটা যোগ করে যা হবে সেটাই হবে মোট উপযোগ। কত হয় যোগ করলে বলো? 14 আর 10 24, তাহলে ইউটি। তাহলে এটা হচ্ছে মোট উপযোগ। আবার আমরা মোট উপযোগকে এভাবেও বলতে পারি যে প্রান্তিক উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। এখন প্রান্তিক উপযোগটা কি সেটা তো তোমরা পড়াই নাই, আগে পড়াই নাই তারপরে বলি। মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটিটা কি? অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় সেটাই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করে যে অতিরিক্ত উপযোগটা পাওয়া যায় সেটাই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। মনে করো আমি প্রথম একটা দ্রব্য ভোগ করে 20 টাকা সমান উপযোগ পেলাম। এখন আরেকটা দ্রব্য আরো এক একক দ্রব্য ভোগ করলাম, ভোগ করে মনে করো 28 টাকা সমান উপযোগ পেলাম। তাহলে কি হবে? উপযোগের পার্থক্যটা কি হবে? দেখো, অতিরিক্ত এক একক ভোগ করে আমি কতটুকু পেলাম সেটা আমি বের করব। তার আগে প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটির সূত্রটা হচ্ছে মোট উপযোগের পরিবর্তন ডিভাইডেড বাই ভোগের পরিমাণের পরিবর্তন। এখন এটাকে ডেল টি ইউ বলা যায়, অর্থাৎ মোট উপযোগের ডেল মানে হচ্ছে পরিবর্তন, টি ইউ টোটাল ইউটিলিটি, আর এটা বলবো ডেল কিউ অর্থাৎ ভোগের পরিমাণের পরিবর্তন। তাহলে মোট উপযোগের পরিবর্তন কত হচ্ছে? আগে ছিল 20 আর এখন হচ্ছে 28, কত হলো? 8। আর ভোগের পরিমাণের পরিবর্তন আগে একটা ছিল, এখন দ্বিতীয় একক ভোগ করার ফলে তাহলে কয়টা অতিরিক্ত হলো? একটা অতিরিক্ত ভোগ করছে, তাহলে 8/1 = 8। তাহলে প্রান্তিক উপযোগ হলো 8। ঠিক আছে, তাহলে অতিরিক্ত এক একক ভোগ করে যে অতিরিক্ত উপযোগটা পায় সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন আমরা দেখো যদি একটু ছকের মাধ্যমে দেখি, এটা একটু আগে বলতে চাচ্ছিলাম তোমাদের যে প্রান্তিক উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। আমরা যে প্রান্তিক উপযোগটা দেখবো সেই প্রান্তিক উপযোগের সমষ্টি যোগ করেও মোট উপযোগ পাওয়া যায়। প্রান্তিক উপযোগের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে যে প্রান্তিক উপযোগ ক্রমেই হ্রাস পায়। আমরা একটা দ্রব্য যতই গ্রহণ করবো সেই দ্রব্যটার উপযোগটা আমাদের কাছে কমতে থাকবে আস্তে আস্তে। এখন আমরা দেখবো রিলেশনশিপ বিটুইন টোটাল ইউটিলিটি অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি। রিলেশনশিপ অ্যান্ড ডিফারেন্স দুইটা একসাথেই আমরা দেখতে পারি যে মার্জিনাল ইউটিলিটি এবং টোটাল ইউটিলিটির মধ্যে পার্থক্য সম্পর্ক কি আছে সেগুলি আমরা একটা চিত্রের মাধ্যমে ছক এঁকে তারপরে আমরা দেখতে পারি। হ্যাঁ, আচ্ছা এখানে লিখি
ডিফারেন্স অবলিক রিলেশনশিপ বিটুইন মার্জিনাল ইউটিলিটি আর টোটাল ইউটিলিটি। এখন মনে করো ইউনিট আমরা দেখি, ইউনিট এখানে টোটাল ইউটিলিটি, এখানে মার্জিনাল ইউটিলিটি। এখন মনে করো আমি প্রাথমিক অবস্থায় যে একটা একক যখন দ্রব্য ভোগ করি আমার টোটাল ইউটিলিটি 5, তাহলে মার্জিনাল ইউটিলিটিও 5 হবে। এখন আমরা যেটা বলছি যে মার্জিনাল ইউটিলিটির ক্ষেত্রে যেটা এতক্ষণ পড়ালাম, অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করে যে অতিরিক্ত উপযোগ পাই সেটাই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। তাহলে মার্জিনাল ইউটিলিটি এখানে 4। আমি মনে করো কয়টা দ্রব্য ভোগ করবো, 1 2 3 4 5 6 7, 7টা দ্রব্য ভোগ করবো। তাহলে আমি জানি যে মার্জিনাল ইউটিলিটি অতিরিক্ত এক একক ভোগের সাথে সম্পর্কিত এবং এটা ক্রমেই কমতে থাকে, একসময় 0 হয়ে যাবে এবং ঋণাত্মক হতে পারে। তাহলে আমি ক্রমেই কমাই দিই, 4 3 2 1 0 -1। দেখো 5 4 3 2 1 0 -1। তাহলে আমরা দেখছি মার্জিনাল ইউটিলিটিটা ক্রমেই কমছে, এক সময় 0 হয়ে গেছে, তারপরে ঋণাত্মক হচ্ছে। আর আমি আরেকটা জিনিস বলেছিলাম যে মার্জিনাল ইউটিলিটির সমষ্টি কিন্তু টোটাল ইউটিলিটি। তাহলে এখানে 5 আছে, তাহলে 5 আর 4 কত হয়, 9। 9 আর 3 12, 12 আর 2 14, 14 আর 1 15, 15 আর 0 15, 15 -1 14। তাহলে আমরা কি দেখছি যে মার্জিনাল ইউটিলিটির সমষ্টি হচ্ছে টোটাল ইউটিলিটি, আর টোটাল ইউটিলিটির পরিবর্তনের হার হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। যেমন 5 থেকে 9 থেকে 5 কত হলো, পার্থক্য 4, এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। 12 থেকে 9 যে অতিরিক্ত এক একক ভোগ করার ফলে উপযোগ বেড়ে 12 হলো, তা আগে ছিল 9, তাহলে কতটুকু উপযোগ বাড়লো, প্রান্তিক উপযোগ 3। তাহলে আরো অতিরিক্ত একক ভোগ করলে হচ্ছে 14, 14 থেকে যদি 12 বাদ দেয় তাহলে হবে 2। আরো অতিরিক্ত একক ভোগ করলে কত হচ্ছে 15, 15 থেকে বাদ দিলে 1। আরো অতিরিক্ত এক একক 15 0 হয়ে যাচ্ছে। আরো যদি অতিরিক্ত একক আমি ভোগ করি তাহলে দেখা যাচ্ছে আমার উপযোগটা নেগেটিভ হয়ে যাচ্ছে, যা কিনা মোটেও কাম্য না। তাহলে আমরা এখান থেকে কি রিলেশনশিপ দেখতে পাচ্ছি, আগে আমি চিত্রটা আঁকি তারপরে আলোচনা করি। টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। আমরা কয়টা দ্রব্য ভোগ করি, টোটাল 7টা দ্রব্য। তাহলে 1 2 3 4 5 6 7। আমি আন্দাজের উপর দিলাম, তোমরা যখন আঁকবে তখন স্কেল দিয়ে করবে, ঠিক আছে। আর এখানে কত দেখো, টোটাল ইউটিলিটির মধ্যে সর্বোচ্চ আছে 15, আর এখানে সর্বোচ্চ 5, সর্বনিম্ন -1। তাহলে আমরা 15 পর্যন্ত আঁকতে হবে আর এদিকে -1 পর্যন্ত আঁকতে হবে। তাহলে এটা হলো -1, এটা 0 1 দিলে হবে না, আমরা বেশি জায়গা নাই, তাহলে 3 করে দিই। 3 6 9 12 15। 3 করে আমরা গ্যাপটা নিলাম, আর এখানে -1টা তাহলে আরেকটু উপরে হবে। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা আগে টোটাল ইউটিলিটি আঁকি। যখন এক একক গ্রহণ করি তখন টোটাল ইউটিলিটি 5, যখন এক একক গ্রহণ করি তখন টোটাল ইউটিলিটি 5 মনে করো এখানে হবে। হ্যাঁ, আন্দাজে করলাম। যখন 2 তখন 9, যখন 2 তখন টোটাল ইউটিলিটি 9, 2 আর 9। যখন 3 তখন 12, যখন টোটাল ইউটিলিটি 3 তখন 12, যখন টোটাল ইউটিলিটি
4 তখন 14, যখন টোটাল ইউটিলিটি 4 তখন 14 মনে করো এখানে হবে 14, যখন টোটাল ইউটিলিটি 5 তখন 50, যখন টোটাল ইউটিলিটি 5 তখন 50, যখন টোটাল ইউটিলিটি 6 তখনও 50, যখন টোটাল ইউটিলিটি 6 তখনও 50, ঠিক আছে। যখন টোটাল ইউটিলিটি 7 তখন 40, যখন টোটাল ইউটিলিটি 7 তখন এটা 40, এটা সমান। হ্যাঁ, তাহলে এটা আমরা এখন যোগ করে দেই। দেখো তাহলে এটাই হচ্ছে টিইউ রেখা বা টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ রেখা। এখন আমরা এমইউ বা প্রান্তিক উপযোগ রেখাটা আঁকবো। যখন দেখো 1 একক ভোগ করি তখন প্রান্তিক উপযোগ 5, যখন 1 একক ভোগ করি তখন প্রান্তিক উপযোগ 5 এইটা। হ্যাঁ, যখন 2 একক ভোগ করি তখন প্রান্তিক উপযোগ 4, তাহলে মনে করো এইটা। যখন 3 একক ভোগ করি তখন 3, এইটা। হ্যাঁ, যখন 4 একক ভোগ করি তখন প্রান্তিক উপযোগ 2, যখন 5 একক ভোগ করি তখন 1, যখন 6 একক ভোগ করি তখন 0, যখন 7 একক ভোগ করি তখন -1, এই যে এখানে -1। তখন এখন আমরা এটা যোগ করি। দেখো এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি রেখা। একটু বাঁকা হয়ে গেল, তোমরা তো স্কেল দিয়ে করবা, মেপে তখন ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি মার্জিনাল ইউটিলিটি রেখাটা যে ভূমি অক্ষে কাট করে নিচে নেমে যাচ্ছে, কারণ এখানে একটা মাইনাস আছে এই জন্য। এখন আমরা দেখবো এটা রিলেশনশিপ বা ডিফারেন্স কি কি আমরা বলতে পারি। দেখো আমরা বলতে পারি প্রান্তিক উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ, তাই না? এটা যোগ করে পাওয়া যাচ্ছে মোট উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ, আবার মোট উপযোগের পরিবর্তনের হার হচ্ছে প্রান্তিক উপযোগ। 1 নম্বর বলতে পারি প্রান্তিক উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। 2 নম্বর বলতে পারি মোট উপযোগের পরিবর্তনের হার হচ্ছে প্রান্তিক উপযোগ, ঠিক আছে। 3 নম্বর বলতে পারি মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ছে প্রান্তিক উপযোগ তখন কমছে, তাই না? মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ছে প্রান্তিক উপযোগ তখন কমছে। প্রান্তিক উপযোগ 0 হওয়া পর্যন্ত মোট উপযোগ বাড়তেই থাকে, তাই না? এটা 12, 14, 15, 0 হওয়ার আগ পর্যন্ত মোট উপযোগ বাড়তেই থাকে। তাহলে আমরা কি বলতে পারি? প্রান্তিক উপযোগ 0 হওয়া পর্যন্ত মোট উপযোগ বাড়তেই থাকে। তারপরে পয়েন্টে বলতে পারি যে প্রান্তিক উপযোগ যখন সর্বোচ্চ মোট উপযোগ তখন 0, প্রান্তিক উপযোগ যখন সর্বোচ্চ মোট উপযোগ তখন 0। এরপরের স্টেপে আমরা বলতে পারি যে প্রান্তিক উপযোগ যখন মোট উপযোগ যখন কমতে থাকে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক, ঠিক আছে। মোট উপযোগ যখন এর আগ পর্যন্ত দেখো মোট উপযোগ কিন্তু বাড়তেছে, ঠিক আছে, এরপরে কমে যাচ্ছে। মোট উপযোগ যখন কমছে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক। তাহলে 3টা মোট, এটা থেকে আমরা দেখছি যে এটার যোগফল প্রান্তিক উপযোগের যোগফল হচ্ছে মোট উপযোগ, আর মোট উপযোগের পরিবর্তনের হার হচ্ছে প্রান্তিক উপযোগ। মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন কমে। মোট উপযোগ প্রান্তিক উপযোগ 0 হওয়া পর্যন্ত মোট উপযোগ বাড়তে থাকে। প্রান্তিক উপযোগ যখন সর্বোচ্চ মোট উপযোগ তখন 0, প্রান্তিক উপযোগ যখন মোট উপযোগ যখন কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায়। এই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক বা যেটাই আসে তুমি এইভাবে করে বলতে পারো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা সম্বন্ধে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ল অফ ডিমিনিজিং ইউটিলিটি, ঠিক আছে। ল অফ ডিমিনিজিং মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা কি আমরা একটু দেখি।
ডেমিনেটিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। এই বিধিতে কি বলা হয়েছে? এই বিধির প্রবক্তা হচ্ছে অর্থনীতিবিদ মার্শাল। উনি যেটা বলতে চাচ্ছেন এই বিধিতে সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট দ্রব্যের মানুষের, তোমরা তো একটু আগে আমি বলেছি যে মানুষের অভাব অসীম, বাট একটি নির্দিষ্ট দ্রব্যের অভাব কিন্তু একটি নির্দিষ্ট সময়ে সসীম। কারণ তুমি মনে করো যে তোমাকে যে দিল একটা জিনিস পানি পান করতে, তুমি এই মুহূর্তে তৃষ্ণার্ত, খুবই তৃষ্ণার্ত, তোমাকে 1 গ্লাস পানি দিল, খুব আরাম পেলে, আবার দিল, তারপর কিন্তু 2 গ্লাস 3 গ্লাস, এরপর আর খেতেই পারবে না। তাহলে এই সময়ে তোমার পানির অনেক তৃপ্তি ছিল, আবার এই নির্দিষ্ট সময়ে তোমাকে যদি অতিরিক্ত একক দেওয়া হয় তোমার এটা কমতে থাকে তৃপ্তিটা। এইটাই হচ্ছে এই বিধির মূল কথা। অর্থাৎ নির্দিষ্ট সময় একটি দ্রব্যের যতই অতিরিক্ত একক গ্রহণ করা হয় তার প্রান্তিক উপযোগ ততই কমতে থাকে। এটাই হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ একটি দ্রব্যের নির্দিষ্ট একক আমরা যতই গ্রহণ করতে থাকি বা একটি দ্রব্যের একক অতিরিক্ত একক যতই আমরা গ্রহণ করতে থাকি সেই দ্রব্যের প্রতি প্রান্তিক উপযোগ ক্রমেই কমতে থাকে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ প্রান্তিক উপযোগটা আমরা যত একটি দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করি ওটার প্রান্তিক উপযোগ কমতে থাকবে। তাহলে এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধি ব্যাখ্যা করার জন্য কতগুলি অনুমিত শর্ত আছে, সেগুলি আমরা দেখবো কি কি। সেগুলি হচ্ছে উপযোগ সংখ্যার সাহায্যে পরিমাপ করা হয়। অর্থাৎ যেটা আমি বললাম মার্শাল তো উনি ধরে নিয়েছিল যে কার্ডিনাল ইউটিলিটিতে যে উপযোগ সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়, তাহলে এটার অনুমিত শর্ত হচ্ছে, অ্যাজাম্পশন হচ্ছে উপযোগ সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়। ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদি স্থির, অর্থাৎ যেটা ছিল আগে সেটাই থাকবে। একটা নির্দিষ্ট সময় বিবেচনা করা হবে, নির্দিষ্ট সময় পরে হবে না যে এই সময় এই দ্রব্যটা ভোগ করবে, এই সময় ভোগ করবে, আবার 1 ঘন্টা পরে ভোগ করবে, তাহলে এই বিধি কার্যকর হবে না। এই নির্দিষ্ট সময়ে ভোগ করতে হবে এবং এককগুলি সমজাতীয় হতে হবে। যেমন মনে করো তুমি তৃষ্ণার্ত ব্যক্তি, তোমাকে 1 গ্লাস পানি দেওয়া হলো, পরবর্তীতেও 1 গ্লাস পানি, এরকম তোমাকে যদি 1 গ্লাস পানি না দিয়ে 1 চামচ পানি দেয় তখন কিন্তু এই বিধি কার্যকর হবে না, তখন তোমার তৃষ্ণা বরং আরো বাড়বে। ঠিক আছে, এককগুলি সমজাতীয় হতে হবে। ভোগের এককগুলি ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা যায়। হ্যাঁ, অর্থের প্রান্তিক উপযোগ স্থির ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ আগে যে অর্থের প্রান্তিক উপযোগ আগে যা ছিল এখনো তাই থাকবে। ভোক্তা যুক্তিশীল আচরণ করবে, এটা ধরে নেওয়া হয় যে যে ভোক্তার আচরণটা অযৌক্তিক হবে না, যৌক্তিক হবে। আর হচ্ছে যে সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম স্থির থাকবে। অন্যান্য দ্রব্য সম্পর্কিত কি কি তুমি জানো যে 2টা দ্রব্য আছে, একটা হচ্ছে পরিপূরক দ্রব্য আর একটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। এই 2টা দ্রব্য দাম অপরিবর্তিত থাকবে, সম্পর্কিত দ্রব্যের দাম। পরিপূরক দ্রব্য তো জানো যে একটা ছাড়া আর একটা ইউজ হয় না, সেটা হচ্ছে পরিপূরক দ্রব্য। যেমন কালি কলম, চা, চিনি, মোবাইল, সিম, এরকম আর কি, একটা ছাড়া আর একটা চলবে না, 1 পায়ের জুতা, এগুলি হচ্ছে পরিপূরক দ্রব্য। আর পরিবর্তক দ্রব্য একটা পরিবর্তে আরেকটা ইউজ করা যাবে, যেমন চিনি, গুড়, পেন্সিল, কলম, এরকম আর কি। তো এইগুলির দাম আগে যা ছিল তাই থাকবে। তাহলে এই অনুমতি শর্তের প্রেক্ষিতে আমরা এটা ব্যাখ্যা করব। আমরা যদি দেখি আগের মতো একটা ছক করি, তাহলে দেখো টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। এখন আমরা বেশি ধরবো না, মনে করো 50, এটা 50 ধরলাম, এটাও 50 ধরলাম। তাহলে এটা কমায় দিই, যত আমরা গ্রহণ করবো ততই কমবে। 30, 20, 10, 0, -10। এটা যদি দেখি তাহলে দেখো কত হবে, 90, তৃতীয় এককে 120, চতুর্থ এককে 140, পঞ্চম এককে 150, ষষ্ঠ এককে 150, সপ্তম এককে 140। সেই আগের মতোই, কিন্তু জাস্ট আমি আগে ছিল অল্প, এখন সংখ্যাটা বাড়িয়ে দিয়েছি। যে আমাদের এটা কি ছিল, আমরা একটি দ্রব্যের যতই অতিরিক্ত একক ভোগ করি প্রান্তিক উপযোগ
ক্রমেই কমে আসবে। এটাই হচ্ছে এই বিধির মূল কথা। তাহলে 1 একক যখন ভোগ করি তখন প্রান্তিক উপযোগ 40, 2 একক যখন ভোগ করি অতিরিক্ত 1 একক তখন প্রান্তিক উপযোগ কমে 40 হয়ে গেছে। আরো অতিরিক্ত একক ভোগ করলাম, প্রান্তিক উপযোগ আরো কমে গেছে, আরো ভোগ করলাম আরো কমে গেছে, আরো ভোগ করলাম আরো কমে গেছে। 6ষ্ঠ এককে যে দেখছি যে আমার প্রান্তিক উপযোগ 0 হয়ে গেছে, মানে ওই দ্রব্যের প্রতি আমার আর কোনো উপযোগী নাই। তারপরেও যদি আমি ঠেলে ঠেলে দিয়ে দিই হয়তো সেটা নেগেটিভও হয়ে যেতে পারে। তাহলে এই বিধিটা হচ্ছে যে আমি যতই অতিরিক্ত 1 একক দ্রব্য ভোগ করবো সেই দ্রব্যের প্রান্তিক উপযোগ ততই কমতে থাকবে। এখন এটা যদি আমরা চিত্রে দেখি, আমরা এখন শুধু প্রান্তিক উপযোগটা দেখবো। 10, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, আর এখানে কত আছে? 50 পর্যন্ত আছে, আর এখানে -10, 10, 0, 10, 20, 30, 40, 50। এখন যখন 1 একক ভোগ করি তখন প্রান্তিক উপযোগ 50, তাই না? 2 একক যখন ভোগ করি তখন 40, 2 একক যখন ভোগ করি তখন 40, 3 একক যখন ভোগ করি তখন 30, 3 একক যখন ভোগ করি তখন 30, 4 একক যখন ভোগ করি তখন 20, 5 একক যখন ভোগ করি তখন 10, 6 একক যখন ভোগ করি তখন 0, 0 মানে ভূমি অক্ষে পড়বে, আর 7 একক যখন ভোগ করি তখন -1। ঠিক আছে, তাহলে এই নিচে এখন আমি এটা যোগ করে দিই। এটাই হচ্ছে এমইউ রেখা। এখন আমরা দেখছি যে একটি দ্রব্যের যতই অতিরিক্ত একক ভোগ করছি ততই প্রান্তিক উপযোগটা কমে যাচ্ছে এবং প্রান্তিক উপযোগ রেখাটা কমে নিম্নগামী হচ্ছে এবং এক সময় ভূমি অক্ষকে ছেদ করে নিচের দিকে চলে যাচ্ছে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধির কিছু সমালোচনা আছে, আমরা যা অনুমতি শর্তগুলি বলেছি ওগুলি হচ্ছে এই বিধির সমালোচনা। যেমন দ্রব্যের এককের পরিমাণ, যেটা বলছি যে এককের পরিমাণ যেন সমান হয়। 1 গ্লাস পানির পরিবর্তে 1 চামচ পানি দিলে হবে না, তুমি একবার 1 গ্লাস পানি দিবা আবার 1 চামচ দিবা, তাহলে কিন্তু এই বিধি কার্যকর হবে না। অভ্যাস ও রুচির পরিবর্তন যদি হয় তাহলেও এই বিধি কার্যকর হবে। মনে করো তোমার কোনো একটা জিনিসের প্রতি অভ্যাস বা রুচি এতই বেশি, সেই জিনিসটা তোমার যতই গ্রহণ করছো সেটার প্রতি তোমার কমছে না, সেটার প্রতি আগ্রহ বাড়ছে, এরকম হতে পারে। বিশেষ দ্রব্যের প্রতি মানুষের বিশেষ অভাব থাকতে পারে, সেক্ষেত্রে এটা হয় না। সময়ের ব্যবধানে ওই বিধি কার্যকর হবে না। এই যেটা বললাম একটু আগে যে 1 গ্লাস পানি যদি তোমাকে 1 ঘন্টা পর পর দেয় তুমি কিন্তু খেয়ে যেতে পারবা, যত গ্লাস দেয় তত, কিন্তু এট এ টাইম যদি দেয় তুমি কিন্তু 3 গ্লাস 4 গ্লাসের উপর আর খেতেই পারবা না। শখের দ্রব্যের ক্ষেত্রেও এই বিধি কার্যকর হবে না। যেমন কেউ ডাক টিকিট সংগ্রহ করে, কয়েন সংগ্রহ করে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে যত সংগ্রহ করে তত তাদের আগ্রহ আরো বাড়ে, এখানে কমে না। নেশার দ্রব্যের ক্ষেত্রেও এই বিধি কার্যকর হবে না। যত নেশা নেয়